এবার যে আলোচনা করব টেকনিকের নাম পিসিআর, পলিমারেজ চেন রিয়াকশন। প্রচন্ড ভাইটাল ইম্পর্টেন্ট একটা টপিক, কোশ্চেনও হাইলি এক্সপেক্টেড। কি ঘটনা ঘটানো হয় সেটা আগে বলি, তারপর কিছু অন্য জাতীয় গল্প বলবো। প্রথমে এই প্রিন্সিপাল, এই প্রসেসটা, পলিমারেজ চেন রিয়াকশন প্রসেসটা বেসিক প্রিন্সিপাল কিসের উপর দাঁড়িয়ে আছে সেটাকে ফান্ডামেন্টাল আগে বুঝে নিই, তারপর বুঝবো এইটা কিভাবে আবিষ্কার হয়েছে, তার কিছু হিস্ট্রি আছে কিনা, কি এর লিমিটেশন, কেন এই প্রসেসটা কঠিন, সেগুলো আলোচনা করব। তবে আগে চলো প্রসেসটা বুঝে নিই। এখানে কি করা হয় দেখো, বেসিক্যালি একটা ফরেন ডিএনএ নেওয়া হয়, একটা সেগমেন্ট অফ ডিএনএ নিলে তুমি, এটা একটা অরিজিনাল ডিএনএ, যে ডিএনএটার কপি নাম্বার তুমি বানাতে চাইছো। অনেক উদ্দেশ্যে ডিএনএর কপি নাম্বার বাড়ানো হয় জানো, পরে বলছি এরকম বেশ কিছু উদ্দেশ্য। এরও নির্দিষ্ট পোলারিটি আছে, ধরো এরকম কিছু পোলারিটি অবশ্যই থাকবে, এরও থাকলো। তারপর এই পিসিআর প্রসেসে এই ডিএনএটাকে হিট দেওয়া হয়, ফলে দুটো স্ট্র্যান্ড একে অপরের থেকে খুলে যায়। এবার স্ট্র্যান্ডগুলো দেখো দূরে চলে গেছে, দুটো স্ট্র্যান্ড খুলে গেল। এটা হয় প্রায় 95 সেন্টিগ্রেডের কাছাকাছি টেম্পারেচার দিলে, তবে মোর দ্যান 100 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, তাতে ডিএনএ আবার ফসফোডাইএস্টার বন্ড ভেঙে যাবে। মোটামুটি 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় যদি তুমি এটাকে রাইজ করো, তাহলে হাইড্রোজেন বন্ডগুলো সব ভেঙে যায়। 60 ডিগ্রি টেম্পারেচারের অ্যারাউন্ড হাইড্রোজেন বন্ড ভাঙা শুরু হয়। এই প্রসেসটাকে ডিন্যাচুরেশন বলে, একটু পরে লিখছি। এরপরে কি করা হয়, রেসপেক্টিভ ওপেন স্ট্র্যান্ডেড ডিএনএ গুলোকে কিছু আরএনএ প্রাইমার অ্যাড করিয়ে দেওয়া হয়, বিকজ উই নো দ্যাট naked DNA strand no replication can ever take place. তো এর জন্য একটা কিছু আরএনএ এর প্রাইমারটাকে অ্যাড করাতে হয়। এইগুলো যদি 3 প্রাইম হয় তাহলে এর উল্টো দিকে প্রাইমারটা হবে 5 প্রাইম 3 প্রাইম। এইটা যদি ওই অনুযায়ী আগের ছবি অনুযায়ী 3 প্রাইম 5 প্রাইম হয়, তাহলে এর উপরের এইটা হবে 5 প্রাইম 3 প্রাইম। এখনো ডিএনএটা খোলা রয়েছে কিন্তু একে অপরের থেকে। এই ঘটনাটা ঘটানো হয় নিয়ার অ্যাবাউট 60 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারে ঘটানো হয়। প্রসেসকে কি বলে একটু পরে লিখছি। তারপরের ঘটনা, একটু সময় দিলেই নিউ স্ট্র্যান্ডটা তৈরি হয়ে গেল, এবং আমি অ্যারো দিয়েছি ডাইরেকশন বোঝানোর জন্য যে এদিকে তৈরি হলো। আচ্ছা, আমি বারবার আর সব কটা স্ট্র্যান্ডের পোলারিটি লিখছি না, তোমরা রেসপেক্টিভ পোলারিটি নতুন স্ট্র্যান্ডগুলো নিজেরা বসিয়ে নাও। দেখো কিভাবে একটা অরিজিনাল ডিএনএ থেকে কোনো সেল ইউজ না করে এই পার্টিকুলার স্ট্র্যান্ডটা কেবল একটা ডিএনএ, এই স্ট্র্যান্ডটাকে ইউজ করে কিভাবে এই প্রসেসে কোনো লিভিং সেল ইউজ না করে মেশিনের ভেতরে এই ঘটনাটা ঘটানো হয়। এখানে যে টেকনিকটা ইউজ করছি টোটাল একটা মেশিনের ভেতর কি করা হয়, সেই মেশিনে ইন্টারভেল সেট করা থাকে, এত মিনিট পর এত ডিগ্রি সেন্টিগ্রেড উঠবে, এত মিনিট পর এত ডিগ্রি টেম্পারেচার নামবে। এইটা বলে দিই কত টেম্পারেচারে হয় লাস্ট কাজটা, এটা হয় অ্যারাউন্ড 72 ডিগ্রি সেন্টিগ্রেডে। তুমি মেশিনটাতে নির্দিষ্ট সময়ের গ্যাপে, টাইমের গ্যাপ দেখো স্টাডি মেটেরিয়ালে পাশে ব্র্যাকেটে দেওয়া আছে, যদি নির্দিষ্টভাবে কম্পিউটারে যেরকম প্রোগ্রামিং করা হয় ওই মেশিনটাতেও প্রোগ্রামিং করে দাও, এই ডিএনএ স্ট্র্যান্ডটা দিয়ে তুমি চলে যাও বাড়ি, পরের দিন এসো, কিচ্ছু লাগবে না। কোটি কোটি ডিএনএ তৈরি করে রেখে দেবে, তুমি দিয়েছিলে একটা কপি, কোটি কোটি ডিএনএ তৈরি করে রেখে দেবে। তবে হ্যাঁ, কিছু জিনিস লাগবে আমার এটার জন্য, যেমন আমি বলি প্রত্যেকটা স্টেপ রাদার আমি লিখে দিই। এই স্টেপটার তো কোনো নাম নেই, এই স্টেপটার নাম আছে যেটা তখন বলছিলাম ডিন্যাচুরেশন। Denaturation of DNA, that means opening of DNA strand upon applying heat. এইটাকে বলা হয় annealing of primer। জয়েন্ট লাগা, অ্যানেলিং মানে জয়েন করানো, লেগে যাওয়া। আর এইটাকে বলা হয় প্রাইমার এক্সটেনশন, মানে নিউ স্ট্র্যান্ড এক্সটেনশনও লিখতে পারো, প্রাইমার এক্সটেনশন। কোনটা কত মিলি সেকেন্ড বা কত সেকেন্ড কত মিনিট স্ট্যান্ড হয় সেটাও দেখো স্টাডি মেটেরিয়ালে প্রোভাইডেড আছে। এটা একদম সেটা নির্দিষ্ট করতে হবে। তুমি ইনিশিয়ালি এই অরিজিনাল ডিএনএটা নাও, এটা তোমায় নিতে হবে। তাহলে কি স্যার আর কিছু না নিলেই চলবে, মেশিনে ঢাকনা বন্ধ করে দেবো? না,
আর একটা জিনিস নিতে হবে, এই ডিএনএ দুটো মাথা জেনে তোমায় প্রাইমার নিতে হবে। এই প্রাইমারটা না জেনে নিলে তুমি কিছুতেই এই প্রসেসটাকে স্টার্ট করতে পারবে না। প্রচুর প্রাইমার নিতে হবে, পর্যাপ্তেরও বেশি, কারণ যতগুলো প্রাইমার ইউজ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আর ফার্দার আসবে না। কোন প্রাইমার, এগুলো আর্টিফিশিয়াল প্রাইমার হয়, এগুলো অলিগোনিউক্লিওটাইড। এই প্রাইমার গুলোকে এমন ভাবেই ডিজাইন করা হয় যাতে এগুলো ওরকম আরএনএ প্রাইমারের মতো হয় না, কারণ এগুলোকে রিপ্লেস করার এনজাইম থাকে না, এগুলো থেকে যাবে ডিএনএ প্রাইমারের মতো ইউজ হবে। সেরকম ভাবেই আর্টিফিশিয়াল এই প্রাইমার গুলোকে করা হয়। আর একটা জিনিস লাগবে, সেগুলো এই প্রাইমারটাকে এক্সটেন্ড কে করলো? এই প্রাইমারটা এখানে নয় কমপ্লিমেন্টারি স্ট্যান্ড পেয়েছে বলে এর রেসপেক্টে বসে গেছে, সেটা নয় বুঝলাম, কিন্তু এখানে একটা রেপ্লিকেটিং এনজাইম এসছে তো, নাহলে রেপ্লিকেশনটা হলো কি করে বলো? যদি এটা ইউক্যারিওটিক হয় তাহলে ইউক্যারিওটিক রেপ্লিকেটিং এনজাইম লাগবে, প্রোক্যারিওটিক হলে রেসপেক্টিভ। তবে এর জন্য পাওয়া গেছে একটা বিশেষ পলিমারেজ, প্রথমবার পাওয়া যায়, এর নাম ট্যাক পলিমারেজ। এটা কোথা থেকে অবটেইনড হয়েছে? এই নামের মধ্যেই রয়েছে, থার্মাস অ্যাকোয়াটিকাস। টি কামস ফ্রম দ্য জেনাস নেম ক্যাপিটাল টি, থার্মাস। AQ স্ট্যান্ড ফর দ্য ইনিশিয়াল 2 লেটার অফ স্পিসিস নেম অ্যাকোয়াটিকাস। এইটাই প্রথম খুঁজে বের করেছিলেন সায়েন্টিস্ট ক্যারি মুলিস, দ্য ইয়ার অফ 1984। জন্য বলা হয় পিসিআর এর ক্রেডিট দেওয়া হয় এই সায়েন্টিস্টকে, সায়েন্টিস্ট ক্যারি মুলিস। 1984-এ উনি মূলত এই পার্টিকুলার এনজাইমটা খুঁজে বের করেছিলেন কিছু ব্যাকটেরিয়ার থেকে। কি বিশেষত্ব জানো এই এনজাইমটার? কেন এইটা একটা স্পেসিফিক এনজাইম? কেন এটা অন্য ডিএনএ পলিমারেজের থেকে আলাদা? কারণ এই তিনটে জিনিস দিয়ে তুমি যদি ঢাকনা বন্ধ করে দাও, কি কি? কোনো একটা ডিএনএ স্ট্র্যান্ড যেটাকে তুমি সংখ্যায় বাড়াতে চাও, তার রেসপেক্টিভ প্রাইমার, আর তার জন্য প্রয়োজনীয় একটা ধরো ট্যাগ পলিমারেজ দিয়ে এবার তুমি এইরকম টেস্ট টিউব হয়, জানো টেস্ট টিউবগুলো এরকম বিশেষ মেটেরিয়ালে হয়, বায়োপ্লাস্টিক দিয়ে বানানো, এরকম ছোট সাইজের এরকম মেটেরিয়াল হয়, এর মধ্যে সব সলিউশন আকারে জিনিসগুলো দেওয়া থাকে, এবং ওই পিসিআর এর মেশিনে নির্দিষ্ট পকেট আছে, সেখানে এই ধরনের কয়েকটা ছোট ছোট টেস্ট টিউব, এরকম সাইজের হয় টেস্ট টিউবগুলো, প্লাস্টিক বা বায়োপ্লাস্টিকের হয়, সেগুলো দিয়ে তুমি চলে যাও। ওরকম প্রোগ্রামিং সেট করা আছে, নির্দিষ্ট টাইম পর পর টেম্পারেচার উঠবে, অটোমেটিক টেম্পারেচার নামবে, আবার একটু উঠবে, আবার বেশি উঠে যাবে, আবার নামবে, এই ঘটনাটা চলতে থাকবে। কিন্তু এর বিশেষত্ব কোথায়? ওয়াই ক্যারি মুলিস ইজ ক্রেডিটেড ফর দ্য ডিসকভারি অফ দিস ভেরি পার্টিকুলার এনজাইম, বিকজ দিস ইজ দ্য অনলি নোন enzyme in the biological kingdom which can sustain this much high temperature. আমাদের বডির কোনো এনজাইম এত ডিগ্রি সেন্টিগ্রেড সার্ভাইভ করতে পারবে না, কোনো এনজাইম পারবে না। আর এইটাই চ্যালেঞ্জিং ছিল, এর জন্যেই অনেক সায়েন্টিস্ট চেষ্টা করছিল যে কোনো মেশিন নির্ভর সেল ফ্রি টেকনিকে কোনোভাবে জিন ক্লোনিং করা যায় কিনা, কোনো সেল নেব না, কিন্তু এই জায়গাটাতেই আটকে যাচ্ছিল। পুরো ডিএনএ কে খোলা, এই যে এই স্টেপ থেকে দেখো, এই স্টেপ থেকে এই স্টেপে আস্তে আস্তেই প্রায় 90-এর ওপরে টেম্পারেচার চলে যায়। এই ডিএনএটা ধরো অরিজিনালি আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা 40 ডিগ্রি রুম টেম্পারেচারে, যখনই এটাকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আনবে তখন একটু একটু করে ডাবল বন্ড ভাঙা শুরু হয়। প্রথমে কার ভাঙে? টি গুলো ভাঙবে, যেগুলো ডাবল বন্ড দুটো থাকে। তারপরে আরো হায়ার টেম্পারেচার লাগে, অলমোস্ট 90 থেকে 95 ডিগ্রি, যেগুলো প্রায় ট্রিপল বন্ড গুলোকেও ভাঙবে, লাইক জি অ্যান্ড সি, সবগুলোকে ভাঙবে। এই টেম্পারেচারে দেখা যায় যে এই দুটো ডিএনএ স্ট্র্যান্ড একে অপরের থেকে আলাদা হয়ে গেল, এবং ডিএনএ স্ট্র্যান্ডটা ভাঙেনি। আবার টেম্পারেচার কমালেই রিন্যাচুরেশন হয়ে যাবে, অর্থাৎ কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড জয়েন লেগে যাবে। কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপারটা হলো এমন কোনো এনজাইম তখন অবধি জানা ছিল না আপ আনটিল 1984, কি যেটা এই হাই টেম্পারেচারটাকে সার্ভাইভ করতে পারবে। পিসিআর এর মূল উদ্দেশ্য হলো সেল ফ্রি মিডিয়ামে কোনো জিনের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়িয়ে রাখা, যাতে সেই জিনটা দিয়ে ভবিষ্যতে কোনো কাজ করা যেতে পারে, অন্য কোনো প্রসেসে আমরা আরএনএ বা প্রোটিন বানাতে পারি, কোনো রিসার্চে কাজে লাগতে পারে। যেমন ফরেনসিক সায়েন্সে এর প্রচুর ইউজ আছে, স্যাম্পলটা কম লাগে। যদি কোনো স্যাম্পল কম থাকে সেটা তুমি অনেকটা আগে বানিয়ে নিয়ে এবার গবেষণা শুরু করো। ধরো তুমি কালকে একটা ফসিল পেয়েছো, আর এই ফসিলের মধ্যে দেখা গেল একখানা দাঁত রয়েছে, বাকি সব ফটো হয়ে গেছে,
এবার জেনারেলি আমরা জানি নর্মালি অন্য কোনো সেল থেকে ডিএনএ পাওয়ার চান্স খুব কম, দাঁতে তাও বেটার থাকে। এবার এইরকম একটা প্রচুর কয়েক লক্ষ বছর পুরনো ফসিলের ডিএনএ কন্টেন্ট কতই বা পেতে পারো বলো? সব সেল তো পাথর হয়ে গেছে, সেলই তো নেই ওর। তাও কষ্টে সৃষ্টে তাও দুই একটা জায়গা থেকে কিছু ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ পেলে, আর ওই পাওয়া খুব অল্প পরিমাণ ডিএনএ দিয়েই যদি তুমি গবেষণাটা চালু করো, তাহলে যদি তোমার ওই গবেষণাটা ভুল হয় তাহলে তোমার আর মেটেরিয়াল কই থাকে। ফরেনসিক সায়েন্সের হিউজ ইউজ আছে, আমি তোমায় বোঝাই। আমরা রিসেন্টলি জানি এই যে আর জি কর হাসপাতালে একজন ডাক্তার খুন হয়েছে, এইরকম কেসে কিভাবে ফরেনসিক জিনিস নেওয়া হয়, পুলিশরা কিভাবে ফরেনসিক ডেটাগুলোকে কালেক্ট করে। দেখো, কোনো ক্রাইম সিনে বা লোকেশনে যদি কাউকে কেউ গায়ের জোরে হত্যা করে, দূর থেকে গুলি করলো সেটা না, গায়ের জোরে শক্তি ইউজ করে হাতাহাতি মারামারি হলো এই জাতীয় হয়, তো এইরকম ক্রাইম নিশ্চয়ই পিসফুল হবে না। একজন এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে না, আয় মার, নিশ্চয়ই নয়। প্রচন্ড কষ্টদায়ক। মার্ডার একটা খুব ইজি জিনিস নয়। এবং ডেফিনেটলি আমি যদি মার্ডার্ড হই, তো আমার বডিতে তার কিছু জিনিস থাকবে আদার দ্যান ফিঙ্গারপ্রিন্ট। যেমন ধস্তাধস্তি হতে পারে, তার কোনো স্কিন আমার এই নখের ফাঁকে আটকে যেতে পারে। ধস্তাধস্তি হতে পারে তার কোনো চুল, গায়ের লোম, স্কিন হেয়ার, এগুলো কোথাও আমার হাতে পায়ে মুখে কানে দাঁতে আমি হয়তো তাকে কামড়েছি, দেখা গেল মরার আগে। হতে পারে না? চলো আমরা আজকে পড়ানোর পর ট্রাই করবো। মারবো না, বাট কিছু দূর দেখা যাক কি হয়। তো এরকম কিছু তো হবে, জিনিসটা কি খুব পিসফুল হবে? দেখা গেল খামচেছে মাথা, দু চারটে চুল ছিঁড়ে এসছে। এবার পুলিশ দেখা গেল ওই যে মার্ডার হয়ে গেছে তার হাতে দুটো চুল পেলো, কিন্তু ওই দুটোই আছে, আর হয়তো কিছু পাচ্ছে না। বা একটা জায়গাতেই নোখে একটা মাংস পেয়েছে এবং পুলিশ গেস করছে এটা তার মাংস নয়, জেনারেলি যে মার্ডার করেছে তার হতে পারে, তাকে হয়তো খাবলেছে, খুঁজছে, তাকেও ঠেকানোর চেষ্টা করেছে। এইবার এই স্যাম্পলটা নিয়ে তুমি যখন কালচার করবে, নোকের মধ্যে একটু মাংস বেশি পেয়েছো, তার মধ্যে ডিএনএ বের করে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে অ্যাসিওর করে দিতে পারি দিস ইজ দ্য মার্ডারার। হ্যাঁ, তার জন্য সাসপেক্ট ধরতে হবে। আমি যদি 10টা সাসপেক্টকেও ধরি, তাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সাথে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করলে মিলে যাবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয় কিভাবে, এই চ্যাপ্টার শেষ করানোর পর শেখাবো। 100% মিলবে, কোনো ভুল বেরোবে না যে সাসপেক্টের সাথে হ্যাঁ কথার কথা বলছি অমুক জনই ছিল এর মার্ডারার, বেরোবেই। তখন কি করা হয়, এই ধরনের স্যাম্পেলকে আগেই ল্যাবে নেওয়া হয় না। এই ধরনের স্যাম্পেলকে আগে পিসিআর এর মাধ্যমে অনেক বানিয়ে রাখা হয়, যাতে ইন ফিউচার আবার দেখা গেল হাইকোর্ট থেকে কেস সুপ্রিম কোর্টে গেল, আবার তো বলবে যে আবার ইয়ে করো। আরে অনেক সময় আমরা দেখি যে ডেড বডি তোলো, তুমি একে বার্ন করতে পারবে না, হয় মর্গে রাখো নয় দাফন করো, এরকম অনেক রায় দেয় না? কেন দেয়? যে পোস্টমর্টম দেখা গেল কিছু ম্যানিপুলেশন হয়েছে এবং কেস করেছে যে ভিকটিম হয়েছে তার পরিবার, অর্ডার দিল কোর্ট যে না একে এখনই পোড়ানো যাবে না, কবর দেওয়া যাবে না, কথার কথা বলছি মর্গে রেখে দাও, এর ডেড বডি প্রিজার্ভ করো। অনেক সময় আমরা দেখি যদি পুড়িয়ে ফেলে তখন তো কিছু করা যায় না, কিন্তু যদি অনেক ক্ষেত্রে কবর দেওয়া হয় সেক্ষেত্রেও অর্ডার আছে এরকম যে ডেড বডি তোলা হয়েছে, আবার পুনরায় যেটুকু যা রেমনেন্ট আছে তার থেকে যদি কিছু ফরেনসিক বেরোয়, কিছু পোস্টমর্টম বা লাইকওয়াইজ কিছু করা যায়। অর্থাৎ মূল উদ্দেশ্য হলো যেটুকু আমার হাতে যা ফরেনসিক সায়েন্সের হাতে আসলো সেটুকুকে বাড়িয়ে রাখা যায় যদি, কারণ এই ডিএনএটা ইন ফিউচার অনেক কাজে লাগবে, সে কারণে পিসিআর একটা হেল্পফুল প্রসেস। এরকমই বেশ অনেকগুলো প্রসেসে আদার দেন ল্যাবরেটরি বেসড কোনো টেকনিক ছাড়াও অন্যান্য প্রসেসে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে বায়োটেকনোলজিতে। পিসিআর এর পলিমারেজ চেন রিয়াকশন কনফার্ম কোশ্চেন, এখানে বেশ কিছু লিমিটেশন আছে, লাইক কি প্রাইমারটা তোমায় দিতেই হবে, প্রাইমার না দিলে এই রেপ্লিকেশন স্টার্ট হবে না। তাহলে প্রাইমার দিতে গেলে তোমার এন্ডগুলো জানতে হয়, কোনো আননোন ডিএনএ তুমি সিকোয়েন্সিং বা ক্লোনিং করতে পারবে না, এটা একটা লিমিটেশন বলতে পারো। এরকম দু একটা লিমিটেশনস আছে, করে নিও। এ অবধি আজকে থাক পড়া পিসিআর অবধি, তারপরের দিন এরকম পিসিআর এর মতো আরো কিছু মডার্ন বায়োটেকনোলজি বেস টেকনিক করবো, সেখান থেকে আমরা শুরু করবো। আজকে এই অবধিই থাক।